সবাই মিলে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতায় যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপির। মৌলিক বিষয় ধারণে জোর জামায়াতের। সংবিধানের মূলনীতি পরিবর্তন, 2 কক্ষের সংসদ ও প্রার্থীর বয়স সীমা কমাতে জাতীয় ঐক্যের তাগিদ। ক্ষমতায় ভারসাম্যের প্রস্তাবনা ইতিবাচক, বলছেন বিশেষজ্ঞরা। টার্নওভার করের সীমা কমানোয় ব্যবসায়ীদের ঘাড়ে উচ্চ ভ্যাটের বোঝা, ঘানি টানতে হবে ভোক্তাকেই। চাপে থাকা অর্থনীতিতে উল্টো পথে হাঁটায় সরকারের সমালোচনা বিশেষজ্ঞের। ঘন কুয়াশার মধ্যে ফগ লাইট ছাড়াই বেপরোয়া স্পিডবোট ট্রলার। মুন্সিগঞ্জে 7 দিনে 20 দুর্ঘটনায় আতঙ্ক। নারায়ণগঞ্জে নদী পারাপারে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন। ভোরের সময়ে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। পরে আইন উপদেষ্টা জানান, ঘোষণাপত্র নিয়ে একমত সব রাজনৈতিক দল। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে। ঘোষণাপত্রে সব মৌলিক বিষয়ের অন্তর্ভুক্তি চায় জামায়াত। পরবর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। অভ্যুত্থানের 5 মাস পর গত বছর ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় ছাত্র জনতা। 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের দিন ঠিক করে তারা। পরে সরকারের পক্ষ থেকে তা প্রকাশ করার কথা জানানো হলে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার। ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে দেখা দেয় ভিন্ন ভিন্ন মত। ঘোষণাপত্র নিয়ে বিরোধ দূর করতে সর্বদলীয় রাজনৈতিক সংলাপের আহ্বান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হন রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। বিএনপির 1 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া ছিলেন অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা একতাবদ্ধভাবে আছি। সংলাপের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সবার ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি না হলে মতভেদ তৈরি হতে পারে। ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রিত করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রিত করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস রাখবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি। এখন 2 ঘন্টা সংলাপ শেষে বেরিয়ে আসেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র নিয়ে যাতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল না ধরে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, সব মৌলিক বিষয়ের সন্নিবেশ চান তারা। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদীর দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি বিশাল ইসলামী শক্তি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায়, সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে, কিভাবে এই দলিলটি তৈরি হবে, সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী
অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। যাতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা হয় সেই আহ্বান তাদের। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই, তবে এটাতে সবাই সম্মত হয়েছে। অনেক বেশি দেরিও নয়, আবারই খুব তাড়াতাড়িও নয়, খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে। আর সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ঘোষণাপত্র প্রকাশের ব্যাপারে সবাই একমত হয়েছে। যত দ্রুত সম্ভব তা প্রকাশের উদ্যোগ নেবে সরকার। সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো ঐক্যের ব্যাপারে জোর দিয়ে বলেন, ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এসব বিষয়ে শুধু রাজনৈতিক ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে সব পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আশা জাতীয় নাগরিক কমিটির। হাসান ওয়ালির প্রতিবেদন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপে আমূল সংস্কারের, যার পরিপ্রেক্ষিতে অক্টোবরের প্রথম সপ্তাহে ৬টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বুধবার সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে ২৫ থেকে ২১, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারীদের জন্য আলাদা ১০০ আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী, মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের। যদি ম্যানেজ করতে পারে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার। আপনি যদি একটা স্টুডেন্টকে ২১ বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন, তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছায় এখানে আসে নাই, এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি। বলেন, স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি। কেন এখানে নিম্নকক্ষ করা হলো, তাদের কাজ কি, আবার উচ্চকক্ষ করা হলো, তাদের কাজ কি, সেটা কিন্তু এখানে বলা নাই। এই মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। সুতরাং এগুলোকে তো সুপারিশ করলে হবে না, তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত। ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে, সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত। সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে, সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাদ দিয়ে দিয়েছে। সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়াররা, ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো, ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার।
সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার, তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এনসিটিবি ভবনের সামনে আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। কর্মসূচি থেকে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি পাঠ্য বইয়ের প্রচ্ছদে পুনরায় আদিবাসী শব্দ যুক্ত করার আহ্বান জানান। রাজধানীতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শহীদ মিনার প্রাঙ্গণে চলা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পুনরায় পাঠ্য বইতে আদিবাসী শব্দ যুক্ত করার দাবি জানান। এই ঘটনায় স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠনের জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। আদিবাসী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে খাগড়াছড়ি শহরে। সরকারি কলেজ মাঠ থেকে বের হওয়া মিছিলটি প্রধান সড়ক ঘুরে চেঙ্গি স্কোয়ারে গিয়ে শেষ হয়। মৌলভীবাজারেও একই ধরনের কর্মসূচি পালন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। আমরা যে বাংলাদেশের আদিবাসী এই হিসেবে হচ্ছে আমরা স্বীকৃতি চাওয়ার জন্য বেসিক্যালি আমরা আজকে আন্দোলনটা করছি। ঘটনার সাথে যুক্ত যারা ছিলেন তাদের হচ্ছে যথাযথ আইনের মাধ্যমে হচ্ছে প্রকৃত শাস্তি প্রদান করতে হবে। আদিবাসী শব্দটা সেখান থেকে বাতিল করা হয়েছে, সেটাকে সংযুক্ত করতে হবে এবং আদিবাসীদের দীর্ঘদিনের যে চাওয়া যে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। রাঙামাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে হামলায় আহতদের সুচিকিৎসার দাবি জানায় আদিবাসী ছাত্র জনতা। পাশাপাশি পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সম্বলিত প্রচ্ছদ পুনর্বহাল ও পরিচিতি তুলে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন প্রধান উপদেষ্টা বরাবর। এছাড়া রংপুরে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র জনতা। কনক আজাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আগামীতে ক্ষমতায় এসে কেউ অন্য দেশের দালালি করলে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও সতর্ক করেন তিনি। ফেলানী হত্যা সহ সীমান্তে সব হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবিতে মার্চ ফর ফেলানী কর্মসূচিতে একথা বলেন তিনি। মার্চ ফর ফেলানী কর্মসূচি কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে শুরু হয়, জেলার নাগেশ্বরীর নাখারগঞ্জ গ্রামে ফেলানীর বাড়িতে গিয়ে শেষ হয়। স্লোগানে স্লোগানে হত্যাকারীদের বিচার দাবি। বিএসএফের গুলিতে কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতারে কিশোরী ফেলানী হত্যা সহ সীমান্তে সব হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবিতে লং মার্চ কর্মসূচি। জেলা শহরের কলেজ মোড় থেকে প্রথমে পায়ে হেঁটে এবং পরে ভ্যানে চড়ে শুরু হয় লং মার্চ। এর আগে সকাল ৯টা থেকে কলেজ মোড় এলাকায় জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। উপস্থিত ছিলেন ফেলানীর বাবা নূর ইসলামও। এ সময় সার্জিস আলম বলেন, সীমান্তে নতুন হত্যাকাণ্ড ঘটলে লং মার্চ কাঁটাতার ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আগামীতে ক্ষমতায় এসে কেউ অন্য দেশের দালালি করলে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও সতর্ক করেন তিনি। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। লং মার্চটি নাগেশ্বরীর নাখারগঞ্জ গ্রামে ফেলানীর বাড়িতে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় দিঘিরপাড় মাঠে জনসভায় বক্তব্য রাখেন সার্জিস আলম। বলেন, শেখ হাসিনাকে পরিচালিত করত ভারত। তার নতজানু নীতির কারণেই তিস্তা মহাপরিকল্পনা আজও বাস্তবায়ন হয়নি। এই তিস্তা মহাপরিকল্পনা এটা চায় না, তাদের জায়গা থেকে বলল তারা করবে, কিন্তু যখনই তার প্রিয় ভারত তার মাথায় হাত বুলিয়ে দিল, সে চায়নার কথা ভুলে গেল, সে ভারতকে ছাড়া এই তিস্তা মহাপরিকল্পনা আগাচ্ছে না। আগামীর বাংলাদেশ তরুণদের নেতৃত্বে চললে কখনো পথ হারাবে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। সময় সংবাদ, কুড়িগ্রাম। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তারা জাতীয় স্বার্থ ত্যাগ করে বেইমানি করছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারে আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে করতে হবে বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দেন তিনি। কর্মশালায় অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন হাসনাত। যারা ভোটের জন্য, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা এখন তৎপরতা দেখাচ্ছেন, এটা জাতীয় স্বার্থের জন্য, আপনারা জাতীয় স্বার্থের সাথে আপনারা বেইমানি করছেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন না এনে বরং আওয়ামী লীগ যে এত বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, সেটির বিচারের জন্য আপনারা আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন, আমরা আপনাদের জন্য প্রয়োজনে আবার রাস্তার মধ্যে আমরা নামবো। শুধু কি সাধারণ মানুষের কাঁধেই ভ্যাটের চাপ বেড়েছে? ব্যবসায়ীরা বলছেন টার্নওভার করের সীমা কমিয়ে তাদের ঘাড়েও চাপানো হয়েছে উচ্চ ভ্যাটের বোঝা, যার ঘানি আবার টানতে হবে ভোক্তাকেই। এনবিআরের সাবেক এক চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত, তখন উল্টো পদক্ষেপ নিল সরকার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। জীবনযাত্রার মানের সাথে এখন যদি ভ্যাট যোগ হয়, কষ্টের উপর আরেকটা কষ্ট সৃষ্টি হলো। ভ্যাট দিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। ভ্যাটের চাপে কি শুধু ভোক্তারাই নাকাল? খুচরা দোকানিরা বলছেন তাদের হিসাবও পাল্টে দিয়েছে সম্প্রতি ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন করে জারি করা অধ্যাদেশ। বেচা বিক্রিতে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কম, আবার জিনিসপত্রের দাম বেশি, আবার এর উপরে ভ্যাট বসাইছে, আবার ট্যাক্স বাড়াইছে, দেখা যাচ্ছে আমাদের অস্বস্তি সব দিকেই। আগে তো আমার 2টা দোকান ছিল, লাভের চাইতে ভ্যাট বেশি, এই কারণে ব্যবসা এখন গোছাই নেওয়া লাগবে আস্তে আস্তে। প্রতিযোগিতার বাজারে স্বল্প মুনাফায় চলতে না পেরে ব্যবসার পরিধি ছোট করেছেন এই মুদি দোকানে। তারপরও তার জীবন জীবিকা কঠিন করে দিয়েছে টার্নওভার করের হিসাব। কারণ ভ্যাটের আওতা বাড়াতে টার্নওভার করের জন্য তালিকাভুক্তি সীমা 50 লাখ টাকা থেকে কমিয়ে 30 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক বিক্রি 50 লাখ টাকা না হলে ওই প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হতো না। অথচ বর্তমানে 30 লাখ টাকা হলেই দিতে হবে 4% হারে টার্নওভার কর। আগে এই টার্নওভার কর সীমা 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা ছিল, বর্তমানে তা করা হয়েছে 30 লাখ থেকে 50 লাখ টাকা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের টার্নওভার 50 লাখ টাকা পার হলেই ওই প্রতিষ্ঠানকে গুনতে হবে 15% ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপানো ভ্যাটের বোঝা দিন শেষে বহন করতে হবে ভোক্তাকেই। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতির বাস্তবতা আমলে নিয়ে যখন টার্নওভার করের সীমা বাড়ানো দরকার, ঠিক তখনই উল্টো পথে হাঁটল সরকার। আমরা অর্থনীতি গ্রো করতেছে, কারণ জিনিসপত্রের দাম বাড়তেছে, ডলারের মূল্য বেড়ে গেছে, সবকিছু বেড়ে গেছে, ইনফ্লেশন অনবরত কন্টিনিউয়াসলি ইনফ্লেশন বেড়ে গেছে। সেখানে পঞ্চায়েত হওয়া উচিত 75 বা 1 লাখ, সেটা না করে আমি আশ্চর্য হচ্ছি যেটা 30 করেছে। এদিকে রাইড শেয়ারিং, স্পন্সরশিপ, তথ্য প্রযুক্তি সহ 85 ধরনের সেবা ও জ্যাম, জেলি, টিস্যু, সস, বিস্কুট, নুডলস, ওষুধ সহ 75 ধরনের পণ্যের উৎপাদন পর্যায়ে টার্নওভার যাই হোক না কেন, ভ্যাট দিতে হবে 15% হারে। 2019 সালের জুলাইয়ে দেয়া সেই সাধারণ আদেশ বহাল রাখা হয়েছে এখনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে আহতদের ক্ষত এখনও কাটেনি। অতি কষ্টে জীবনযাপন করছেন তারা। উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি আহতদের পরিবারের। এদিকে সন্তান হারালেও দেশের জন্য প্রাণ দেয়ায় গর্ববোধ করছেন নিহতের স্বজনরা। হতাহতের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। দুইটা পুলিশ এসে আমার ধাওয়া করে, আমার হাত এভাবে ধরে, আমি জামটা দিয়ে দৌড় দিই। পুলিশ আমার গুলি করে, 3টা গুলির মধ্যে একটা গুলি আমার আগে থুরা লাগে, আমার পা ভেঙে গেছে। আমার অবস্থা ক্রিটিক্যাল, আমার পালসও কমে গেছে। এই দেশটা আমি করতে চাই, আমার বাঁচাটা ইচ্ছা। স্ট্রেচারে ভর করে চলছে সাকিবের জীবন। জুলাই বিপ্লবে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে তার জীবনে নেমে আসে অন্ধকার।
ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর নির্মম অত্যাচারের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের 2য় বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মুদি দোকান করে সংসারের খরচ চালাতেন, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পায়ে গুলি লেগে গুরুতর আহত হন সাকিব। অর্থাভাবে উন্নত চিকিৎসা না করতে পেরে কষ্টে দিন কাটছে তার। আমার অবস্থা ক্রিটিক্যাল। আমি তখন অটোতে ঢুকায় আমার পালসও কমে আইছে। আমি যে বাঁচবো এটা আমার আমি আশাও করি না যে আমি বাঁচবো। আমি রাষ্ট্রের কাছ থেকে আমি কিছু পাইনি। নিজস্ব অর্থায়নে যতটুকু পারছি ততটুকু চিকিৎসা নিচ্ছি, আর সরকারিভাবে বা কোনো ডিপার্টমেন্টালি কোনো চিকিৎসা পাই নাই। প্রতিদিন মুন্না হসপিটালে গিয়ে আমার থেরাপি নিতে হয় পায়ের। সব সমস্যা আমার পায়ে এখনো চিকিৎসা প্রয়োজন। কোমরে কোপ দেওয়া হয়, সারা শরীরে মারধর করা হয়, লাঠিচার্জ করা হয়। আমি 2-2বার হসপিটালে ট্রিটমেন্ট নেই। এদিকে পুলিশের গুলিতে নিহত রফিকুল ইসলাম ও সাদ আহমেদের পরিবারের দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমি শুনি টিভিতে ঘোষণা দেয় অমুক 300 পরিবারে 200 পরিবারের আসে, আমাদের তো কিছু আসে যায় না। হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। শিক্ষার্থী এবং সাধারণ জনতাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারি নির্দেশনা পেলে আমরা সকল কাজগুলো খুব দ্রুত এবং এফিশিয়েন্টলি করার চেষ্টা করব। ছাত্র জনতার আন্দোলনে মানিকগঞ্জের 5 জন নিহত এবং 124 জন আহত হয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জে ঘন কুয়াশায় সড়কের পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে নৌপথেও। গত 7 দিনে জেলার নৌপথে অন্তত 20টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ধলেশ্বরীর মুক্তারপুর সেতুতে লঞ্চের ধাক্কার পর মেঘনায় স্পিডবোটে ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে 4 জনের প্রাণহানিতে আতঙ্ক নৌপথেও। কর্তৃপক্ষ বলছে আইন না মানায় দুর্ঘটনা ঘটছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। 11 জানুয়ারি রাত 10টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে মারা যান 4 জন। এর আগে 6 জানুয়ারি ভোরে ঘন কুয়াশায় লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর 19 নম্বর পিয়ারে নিরাপত্তা বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। মুন্সিগঞ্জের বিভিন্ন নদী দিয়ে দৈনিক শত শত নৌযান চলাচল করে। চলতি শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায়ই ব্যাহত হচ্ছে এসব যান চলাচল। এলাকাবাসী বলছেন বারবার নিষেধ করা হলেও নৌ পরিবহন সংশ্লিষ্টরা বেপরোয়া গতিতে কুয়াশার মধ্যেই স্পিডবোট, ট্রলার সহ অন্যান্য যান চালাচ্ছে। এমনকি বেশিরভাগ যানে নেই ফগলাইট। কুয়াশার সময় বালুর বল গেটগুলো যদি বন্ধ রাখে তাহলে চলাচলে সুবিধা হয়, অ্যাক্সিডেন্টও কম হয়। এরকম দেখা যাচ্ছে কেউ হচ্ছে কি কোনো ফগ লাইট ইউজ করতেছে না। এটাকে যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা আরও বাড়তে থাকবে। প্রশাসন যদি নিজ দায়িত্বে এটা হ্যান্ডেল করে তাহলে এই দুর্ঘটনা থেকে অনেকটা সচেতন হওয়া যায়। কুয়াশার সামনে কিছু দেখা না গেলে সেখানে নোঙ্গর করার নিয়ম রয়েছে। বিআইডব্লিউটিএ বলছে নৌপথের আইন না মানার কারণেই ঘটছে দুর্ঘটনা। ঘন কুয়াশায় আরও সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের দেশে এই লঞ্চ, জাহাজ তারা দক্ষ মাস্টার নিয়ে চালাচ্ছে, কিন্তু কিছু বালঘেট আছে যারা টিলার সাহায্যে জাহাজ চালাচ্ছে। তারা অনেক সময় কুয়াশার মধ্যে এই হটকারিতা করে চালায়, মাঝে মধ্যে 2-1টা দুর্ঘটনার সৃষ্টি করতেছে। গত 1 সপ্তাহে মুন্সিগঞ্জের বিভিন্ন নৌপথে 20টি দুর্ঘটনা ঘটেছে। পদ্মা, মেঘনা এবং এই ধলেশ্বরী বিধৌত মুন্সিগঞ্জ জেলায় 101 কিলোমিটার প্রথম শ্রেণীর নৌপথ রয়েছে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর বিভিন্ন খেয়াঘাটে যাত্রী পারাপারে নৌকা ও ট্রলারে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী বহন করা হচ্ছে। এতে বিভিন্ন সময় নৌ দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই বলে অভিযোগ যাত্রীদের। এদিকে দীর্ঘদিনেও নির্মাণ হয়নি হাজীগঞ্জ ও 5 নম্বর খেয়াঘাটে প্রস্তাবিত 2টি সেতু। তবে এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নারায়ণগঞ্জ শহরের খেয়াঘাটগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন করছে নৌকা ও ট্রলারগুলো। প্রতিটি ঘাটেই ইজারাদার টোল আদায় করলেও যাত্রী সেবার মান না বাড়ানোর অভিযোগ উঠেছে।
যাত্রীরা জানান বিভিন্ন সময়ে নৌ দুর্ঘটনা ঘটলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। ঝুঁকিমুক্ত পারাপারে প্রধান দুটি খেয়াঘাটে ট্রলারের সংখ্যা বাড়ানোর দাবি তাদের, তবে এ নিয়ে সমাধান দিতে পারেনি খোদ বিআইডব্লিউটিএ। অনেক ওভারলোড করে, মানা করার পরও করতেছে, অথচ আমাদের থেকে তো কিন্তু টুলস ওনার ঠিকই নিচ্ছে। এখানে কোনো নিরাপদ বলতে কিছু নেই। আমরা আসি মানে আমাদের এখন বাধ্যতামূলক পার হইতে হয়। আমরা চাই যেটি বারাক আরও টলার বারাক, ঠিক আছে, মানসম্মত, আর সেবাটা আরও উন্নত করুক। দুই ঘাটে যাদেরকে আমরা পত্র মারফত অনুরোধ করব যেন তারা দ্রুত তাদের এই টলারের সংখ্যা বৃদ্ধি করে দেন। এদিকে 2006 সালের 8 অক্টোবর জেলা শহরের হাজীগঞ্জ খেয়াঘাটে বন্দর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার পরিবর্তনের কারণে দীর্ঘ 19 বছরেও তা বাস্তবায়ন হয়নি। একইভাবে শহরের 5 নম্বর খেয়াঘাট এলাকায় কদম রসুল সেতু নির্মাণের জন্য 2018 সালের 9 অক্টোবর একনেক সভায় অনুমোদন হলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বাচ্চাদের ফলাফলের সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, আমরা বয়স হলে আমরা আসা না, ব্রিজটা হলো আমার উপকার হতো। রোগী নিয়ে আসতে হয়ে গেলে আপনাদের ওখান থেকে 20 মিনিটের জন্য দাঁড়া থাকতে হয়। ব্রিজটা হলে বন্দরবাসী এমনকি নারায়ণগঞ্জের দুপাশেরই মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে। তবে সেতুর নকশা প্রণয়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানায় সড়ক বিভাগ। এই সেতুর ডিজাইন প্রণয়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করেছি। আশা করছি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন। নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা নদীর 6টি খেয়াঘাট দিয়ে নৌকা ও ট্রলারে করে প্রতিদিন অন্তত 10 লাখ যাত্রী পারাপার হন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শরীয়তপুরে যত্রতত্র চলছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা, এমনকি বেশিরভাগ চালকেরও নেই ড্রাইভিং লাইসেন্স। চালকরা জানান বিআরটিএতে আবেদনের জন্য ব্যাংকে টাকা জমা দিলেও গত 7 থেকে 8 বছর ধরে বন্ধ রেজিস্ট্রেশন। পুনরায় নিবন্ধন কার্যক্রম চালুর দাবি তাদের, তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক মহাসড়কে অন্য যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি চালিত অটোরিকশা। শহরের মধ্যেই গড়ে তোলা হয়েছে কয়েকটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। শরীয়তপুর জেলা ও প্রতিটি উপজেলা শহরে চলছে হাজারো সিএনজি অটোরিকশা, অথচ এসব যানে বেশিরভাগেরই নেই রেজিস্ট্রেশন, এমনকি বেশিরভাগ চালকেরও নেই ড্রাইভিং লাইসেন্স। চালকরা জানান বিআরটিএতে আবেদনের জন্য ব্যাংকে টাকা জমা দিলেও গত 7 থেকে 8 বছর ধরে বন্ধ রেজিস্ট্রেশন। পুনরায় নিবন্ধন কার্যক্রম চালুর দাবি তাদের। এই কাগজ পাওয়ার জন্য ব্যাংক ড্রাফট করছি, তারপর আমার ড্রাইভিং লাইসেন্স করছি, তারপরেও আমার গত বৃহস্পতিবার আমার মামলা দিচ্ছে 10,000 টাকা। আমরা সবাই চাই আমাদেরকে কাগজপাতি দেখ, আমরা বৈধ ফিলে সবাই গাড়ি চালাই। যারা জেলা প্রশাসক আছেন তাদের প্রতি আমাদের আহ্বান যে আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হোক। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা, তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। হয় রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে অথবা সিএনজিগুলো চলাচল বন্ধ করে দিতে হবে। এ বিষয়ে আমরা শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করব। সিএনজি চালিত অটোরিকশা ফেডারেশনের তথ্য মতে শরীয়তপুরে বর্তমানে প্রায় 3000 নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে। সময় সংবাদ, শরীয়তপুর। 13 বছর আগে গোপালগঞ্জের ঘাঘর নদীতে কাকডাঙ্গা গোপালপুর সেতু নির্মাণ করা হলেও অসমাপ্ত সংযোগ সড়কের কাজ। এমন অবস্থাতেও ঠিকাদার তুলে নেন প্রকল্পের পুরো টাকা। তার 10 বছর পর সেতু নির্মাণের 5 গুণ বেশি টাকা ব্যয়ে শুরু হয় অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ। মাঝপথে তাও বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে পুনরায় দরপত্র আহ্বান করার কথা জানায় এলজিইডি। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। নদীতে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে দুই পাশে নেই সংযোগ সড়ক। খেয়া নৌকায় নদী পার হচ্ছেন স্থানীয়রা। 2012 সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুরে ঘাঘর নদীতে কাকডাঙ্গা গোপালপুর সেতু নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক নির্মাণ না করেই কাজ বন্ধ করে টাকা তুলে নেয় ঠিকাদার শেখ কবির হোসেন। এ কারণে দীর্ঘ 13 বছর ধরে সেতুটি কোনো কাজেই আসেনি স্থানীয়দের। 2022 সালে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পুনরায় টেন্ডার আহ্বান করে এলজিইডি। 2 দফা সময় বাড়িয়ে চলতি বছর জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হলেও এখনও শেষ হয়নি। এমনকি গত 3 মাস ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা তখন এই প্রাইমারি স্কুলে পড়ি, সেই সময় তাই কাজটা চলতে লাগছে, তাই এত বছর হয়ে গেছে। ঘুরে ঘুরে কোটালীপাড়া যাওয়া লাগে, অনেক ডবল পয়সা দিয়ে সোজা পথে
যাইতে আর আমরা পারতেছি না। রুগীরে নিয়েও তো আসলে এখানে দাঁড়াইতে হয় লাগে নারীশের জন্য এই পাশে এসে, তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। ছেলেমেয়েরা আসতে পারে না, ক্লাস তাদের মিচিং হয়, ঠিক আছে, মাদ্রাসার ছাত্ররা ঠিক মতো আসতে পারে না, তাদের মিচিং হয়। মানুষের যে ভোগান্তি তো শেষ নাই, এত ঠিকাদারের কাজ ঠিক মতো করে না। সময় মতো কাজ শেষ না হলে পুনরায় দরপত্র আহ্বান করার কথা জানান এলজিইডি। ঠিকাদারকে কাজটি ত্বরান্বিত করার জন্য বলেছি এবং এটা এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য তাকে বলা হয়েছে। যদি ঠিকাদার কাঙ্ক্ষিত গতি নিয়ে কাজটি করতে না পারে তাহলে আমরা এই কাজটা বাতিল করে পরবর্তীতে নতুন করে আবার অগ্রসর হব। 114 মিটার দীর্ঘ কাকডাঙ্গা গোপালপুর সেতু নির্মাণের ব্যয় হয় প্রায় 3 কোটি টাকা, আর সেতুর 240 মিটার আরসিসি স্ল্যাব ভায়াডাক্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 15.5 কোটি টাকা। জয়ন্ত শিরালি। ফরিদপুরে বাড়ছে কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। সরকারি প্রণোদনায় হচ্ছে সমলয় পদ্ধতিতে ধান আবাদ। জনপ্রিয় এই পদ্ধতিতে বাঁচছে শ্রম ও সময়, খরচ ও অপচয় কমায় বাড়ছে উৎপাদন। যন্ত্রের ব্যবহারে হেক্টর প্রতি 28,000 পর্যন্ত টাকা সাশ্রয় করতে পারবেন কৃষকরা। আধুনিক পদ্ধতিতে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে বলে জানালেন জেলা প্রশাসক। শিকদার সজলের রিপোর্ট। প্রচলিত পদ্ধতিতে ধানের বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। তৈরি হয়েছে বীজতলা, সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চলছে চারা রোপণ। সমলয় নামের এই পদ্ধতিতে সরকারি কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার 100 একর জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। ধান কাটা ও মাড়াই হবে মেশিনে। সময়, শ্রম ও খরচ কম লাগায় খুশি কৃষক। মেশিন দিয়ে করা এই যে আমাদের পক্ষে একটু ভালো হয়েছে আর কি। নিরানের সহজ, সার দেওয়া সহজ, ওষুধ প্রয়োগ করা সহজ, পরে সব যাওয়ায় যে ধান হয় অনেক ধান হয়। 4 জন লাগালে মনে করেন 24-2500 টাকা লাগতো, আর এখন তো সেটা লাগতেছে না। ধান হাতে রোপণ করলে যে পরিমাণ বিঘাপতি হবে তার চাইতে 1 মণ ধান বেশি হবে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধানের আবাদ শুরু হয়েছে। এই পদ্ধতির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে হেক্টর প্রতি কৃষকের সাশ্রয় হবে 26 থেকে 28,000 টাকা। কৃষকদের মাঝে বীজ, সার, চারা তৈরি করার সকল খরচ এবং চারা লাগিয়ে দেওয়ার সকল খরচ আমরা দিব, এবং ধান যখন কাটা হবে তখন কাটার খরচটাও কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা হবে, সেটাও খরচ সরকার বহন করবে। মেশিনের সাহায্যে যদি লাগায়, রাইস ট্রান্সপ্লান্টার সাহায্যে যদি লাগায়, তাহলে দেখা যায় যে 4 থেকে 4,500 টাকার মধ্যেই কিন্তু এটা রোপণ করা সম্ভব। কৃষি জমি কমে আসায় আধুনিক প্রযুক্তির বিকল্প নেই উল্লেখ করে জেলা প্রশাসন আশা করছে যান্ত্রিকীকরণের কারণে এগিয়ে যাবে চাষিরা। কৃষিতে আধুনিকায়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ছাড়া কোনো বিকল্প নেই। আশা করি যে কৃষি যে যান্ত্রিকীকরণের যে সুফল তারা যদি পায় তাহলে আমাদের কৃষি অনেক এগিয়ে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 24,850 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। মানিকগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে আবাদ হচ্ছে সরিষা। বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌ বক্স। কৃষকেরা জানান, মৌমাছির কারণে সঠিক সময়ে সরিষার পরাগায়ন হচ্ছে। এ কারণে ফলও হচ্ছে ভালো। মধুর উৎপাদন ভালো হওয়ায় খুশি মৌচাষিরাও। মোহাম্মদ ইউসুফ আলী পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের মাঠে সরিষার সমারোহ, যেন হলুদের গালিচা। ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। মানিকগঞ্জের বিভিন্ন ফসলের মাঠে রবিশস্য সরিষা, পাশাপাশি বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌবক্স। কৃষক জানান, মৌমাছির কারণে সঠিক সময়ে সরিষার পরাগায়ন হচ্ছে, এ কারণে ফলনও হচ্ছে ভালো। মৌচাষিরা বলছেন, সরিষার ফুল ভালো হওয়ায় মধুর উৎপাদনও বেড়েছে। এই মৌমাছির জন্য ফসলও বেশি হইতেছে, ফলন বেশি হইতেছে, মধু চাষ হইতেছে, সেই সাথে মৌমাছি পরাগায়ন ঘটাইতেছে। আশা করি ফলনও খুব ভালো হবে। আবহাওয়ার গুণে সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি ভালো লাভবানের আশা করছি। আবহাওয়া ওয়েদার ভালো আছে, যার ফলে আমরা মধু উৎপাদনও ভালো করতে পারতেছি। পড়ালেখার পাশাপাশি এটা শুরু করছিলাম, এখন এটা রানিং নিয়ে পড়ে আছি। ভেজাল মুক্ত মধু পাওয়া যায়। আমি প্রতি বছরই ওনার এখান থেকে মধু সংগ্রহ করি। সরিষা থেকে 4.5 কোটি টাকার মধু উৎপাদনের কথা জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে মৌমাছিদের উৎপাদিত মধু যেন তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, এজন্য যে সমস্ত পাইকারি মধু ক্রেতা রয়েছে এবং যে সমস্ত শিল্প উদ্যোক্তা রয়েছে যারা মধু নিয়ে কাজ করে, তাদের সাথে আমরা মৌমাছিদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 62,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আর এরই মধ্যে মধু আহরণে বক্স বসানো হয়েছে 13,000। সময় সংবাদ, মানিকগঞ্জ। মাঘের শুরুতে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।
ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রার। তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। কাজের সন্ধানে বাইরে বের হয়ে কাজ না পেয়ে ঘরে ফিরে যাচ্ছেন কেউ কেউ। কনকনে বাতাস থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হবার চেষ্টা অনেকের। এদিকে ঠান্ডাজনিত রোগের প্রকোপে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শয্যা ছাড়িয়ে মেঝেতেও চলছে চিকিৎসা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে শীত বাড়ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায়। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার অপু বণিক এবং মানিকগঞ্জে আছেন ইউসুফ আলী। প্রথমেই আমরা চলে যাচ্ছি সিলেটে অপু বণিকের কাছে। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের কিনব্রিজ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন হালকা মধ্যে কুয়াশা রয়েছে, যদিও গত দুদিন যাবৎ আসলে সিলেটে তেমন কুয়াশার প্রভাবটা আমরা দেখতে পাইনি। তবে রাতের বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাটা একটু তীব্র হয়। আজকে এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সিলেটের যেখান থেকে আমরা তথ্য পেয়েছি, আবহাওয়া অফিস থেকে বলছে যে আজকে সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের যদি আবহাওয়ার সর্বশেষ যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে সর্বনিম্ন যে তাপমাত্রাটি ছিল সিলেটে 15.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ যে তাপমাত্রাটি ছিল সেটা হচ্ছে 29.2 ডিগ্রি সেলসিয়াস। তবে নতুন বছরের শুরু থেকেই কিন্তু দিন দিন সিলেটের শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে সিলেটে সকাল থেকে আজকে হালকা কুয়াশা থাকলেও কিন্তু নগরীতে হিম বাতাসে ঠান্ডায় বিপাকে পড়ছেন দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষরা। গত কয়েকদিন ধরে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটের তাপমাত্রা কিন্তু 12 থেকে 15 ডিগ্রিতেই ওঠানামা করছে। পাশাপাশি গতকালও সিলেটের তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস বলছে রাতে কনকনে শীত পড়তে পারে। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন কিন্তু নিম্ন আয়ের মানুষ, যারা সকাল থেকে বের হন। এবং আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি, যারা সকালবেলায় মাছ ধরতে বের হয়েছেন, এখানে খুবই কম, প্রায় 2-1টা মাঝি ছাড়া কিন্তু আমাদের চোখে আর পড়েনি এবং তারা কিন্তু 1-2জন করে কিন্তু সেখানে মাছ ফেলে জাল ফেলে কিন্তু মাছ ধরার চেষ্টা করছে। এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে সিলেটের রাস্তাঘাট সহ লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জুবুথুবু অবস্থায় নিম্ন আয়ের মানুষ। রাতে বৃষ্টির মতো আগে কুয়াশা ঝরলেও কিন্তু এখন কিন্তু তেমনটি আমরা লক্ষ্য করছি না। এবং যেমনটি বলছিলাম, যেহেতু সিলেটের শীতের একটি তীব্রতা রয়েছে এবং পাশাপাশি যেহেতু পাহাড়ি এলাকা এবং এই পাহাড়ি এলাকা থাকার কারণে কিন্তু রাতের দিকে সিলেটের শীতের প্রভাবটা কিন্তু একটু বৃদ্ধি পায়। তবে আবহাওয়া অফিস যেমনটি বলছে, আগামী 2 দিন আকাশ মেঘলা, হালকা মেঘলা সহ কিন্তু মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। এবার চলে যাব মানিকগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, তার কাছ থেকে জানবো শীতের সর্বশেষ তথ্য। ধন্যবাদ অপু। এই যে সারা দেশে যে শৈত্যপ্রবাহ চলতেছে তার অংশ হিসাবে কিন্তু মানিকগঞ্জেও এখনটা যে হিম বাতাস আর হচ্ছে কনকনে শীতে কিন্তু মানুষ কাবু হয়ে যাচ্ছে। আমরা রয়েছি পাটুরে ঘাট এলাকাতে। এখানেও কিন্তু ভোর 4:30টার পর থেকেই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট, নোরোটেট ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে যারা এসেছে তারা কিন্তু কনকনে শীত এবং হিম বাতাসে তারা কিন্তু কাবু হয়ে যাচ্ছে। বিশেষ করে নারী শিশুদের অবস্থা খুবই কষ্টদায়ক। আমরা দেখতে পাচ্ছি কেউ কিন্তু যে যানবাহনগুলো রয়েছে দীর্ঘ সারিতে, তারা কিন্তু এই যানবাহন থেকে বের হতে পারছে না। যারা বের হচ্ছে তারা অতি প্রয়োজন ছাড়া, অর্থাৎ সকালের যে পয় নিষ্কাশন ব্যবস্থা বা অন্য যে প্রয়োজনেই তারা কিন্তু বের হয়েছে। যারাও বের হচ্ছে তারা কিন্তু আসলে এই শীতে কাঁপছে। এই মুহূর্তে এই জায়গাটিতে আমরা যেহেতু
যেহেতু এটা আবহাওয়া অফিস নেই, তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। তবে এটা মোবাইল অ্যাপসে দেখাচ্ছে এটা এখন এই মুহূর্তে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এটা ঘন কুয়াশাও কিন্তু ঘন থেকে আবার ঘন হচ্ছে। এই মুহূর্তে এটা পাটুরিয়ে, দৌলতদিয়া এবং আরিচা কাজুরহাট নদীতেও কিন্তু 4টি ফেরি, ছোট বড় 4টি ফেরির এইটা মাছ ধুইতে আটকে রয়েছে এটা যানবাহন এবং যাত্রী নিয়ে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে যতটুকু জানিয়েছে। জেলার অবস্থা যদি বলি, এই শীতজনিত কারণে ঠিক দুদিন ধরে কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা এবং শিশু, বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই শীতজনিত রোগী। এছাড়াও কিন্তু যারা ছিন্নমূল রয়েছে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে দুপুর পর্যন্ত কিন্তু ঠিক হালকা এবং মাঝের ধরনের কুয়াশা থাকছে, যার জন্য কিন্তু মহাসড়কগুলোতেও তারা কিন্তু একদম লাইট জ্বালিয়ে তারা কিন্তু সতর্ক নিয়ে যানবাহনগুলো চলাচল করছে। বিশেষ করে যারা একদম ছিন্নমূল দরিদ্র মানুষগুলো কিন্তু কষ্ট বেশি করছে। কিন্তু অন্যান্য বছরগুলো আমরা যখন দেখেছি যে এই যে শীতের সময় যে মানুষ কষ্ট করে, বিশেষ করে ছিন্নমূল বা দরিদ্র মানুষ, তাদের জন্য যে শীত বস্ত্র দেওয়া হয় সেই রকম উল্লেখযোগ্য কিন্তু শীত বস্ত্র জেলা থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ওইভাবে উল্লেখযোগ্যভাবে কিন্তু তা এবছর দেওয়া হচ্ছে না। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এটা মানুষগুলো কয়েক দফায়, বিশেষ করে এই মাসে তো কয়েক বাড়ি কিন্তু প্রচন্ড শীতে কিন্তু দেশ কাঁপছে। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে এখন পর্যন্ত বন্ধ আছে। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। কুয়াশার মাত্রাও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে, আর হিম বাতাসে একদম শরীর নুয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কনকনে শীতের সর্বশেষ তথ্য। সিলেট এবং মানিকগঞ্জ থেকে সেখানকার শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অপু বণিক ও ইউসুফ আলী। যশোরে পাইকারি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম, তবে চাষিরা বলছেন দাম পড়ে যাওয়ায় উঠছে না উৎপাদন খরচ। দাম কমায় সবজি বিক্রি করে লাভ করতে পারছেন না বলে দাবি পাইকারদের। আব্দুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি পাইকারি সবজি বাজার। পর্যাপ্ত সবজি থাকলেও মুখে হাসি নেই কৃষকের। 1 মাস আগেও যে সবজির দাম ছিল চড়া, তা এখন বিক্রি করতে হচ্ছে 1-2 টাকা কেজি দরে। চাষিদের দাবি এতে খরচের টাকাও তুলতে পারছেন না। অতিবৃষ্টির কারণে এবছর নির্ধারিত সময়ে শীতকালীন সবজির উৎপাদন হয়নি, তবে চাহিদার তুলনায় উৎপাদন বাড়ায় দাম নেমে এসেছে তলানিতে। এতে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। ফুলকপি চলছে 3 টাকা পিস, পাতাকপি চলছে 5 টাকা। 30,000 টাকা খরচ করে এখন বিক্রি করতে 3 টাকা 1 টাকা পিস। বৃষ্টির কারণে সব একসাথে হয়ে গেছে, আমাদের মাঠ সব সবজি একসাথে উঠেছে। এই জন্য আমাদের সবজির দাম কম। সার, তেল, জোন খরচ, এতে আমাদের এই যে মাল বেচছে এতে আমাদের খরচ উঠছে না, এইভাবে চাষি তো বাঁচবে না। এদিকে পাইকারি ক্রেতাদের দাবি সবজির দাম কমায় তারাও রয়েছেন বিপাকে। পরিবহন খরচ মিটিয়ে থাকছে না কাঙ্ক্ষিত লাভ। 5 টাকা 10 টাকা বিক্রি, কিন্তু খরচ খরচা বেশি বলে দেখা যাচ্ছে লাভের সংখ্যাটা কম হচ্ছে। খালি মাল আর মাল সবাই কিনতে চায় কমে, যে বেশি দামে কিনে সেই কাছে ধরা। সবজি দাম কমে যায়, আমাকে লাভটা হচ্ছে না, কিছু হচ্ছে না। কৃষকও তো মরে গেছে, তারপরে আমরাও মরে যাচ্ছি। আমাকে বেচা কিনা মোটেই খুব খারাপ যাচ্ছে। পাইকারি সবজি বাজারে প্রতিদিন প্রায় 30 লাখ টাকার বেচা কেনা হয়। সময় সংবাদ, যশোর। রাজশাহী বিভাগে 14,929 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। তাই কম দামে খোলা বাজারে চাল বিক্রি বাড়ানো হয়েছে জানালেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও জানান, চাল আমদানির ফলে বাজারে মোটা চালের দাম কমে 1 টাকা কমে 48 টাকা 52 পয়সায় বিক্রি হচ্ছে, আর আটা প্রতি কেজিতে 3 টাকা কমে 41 টাকা 88 পয়সায় বিক্রি হচ্ছে। বিভাগে বেসরকারি পর্যায়ে 3,55,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে ভারত থেকে আমদানি করা 50,000 মেট্রিক টন চাল চট্টগ্রাম ও মংলা বন্দরে খালাস শুরু হয়েছে। এগুলো বাজারে আসলে চালের দাম আরও কমবে বলেও দাবি করেন এই খাদ্য কর্মকর্তা। অতীত সংস্কৃতিকে ধরে রাখতে দেশের বিলুপ্ত প্রায় সব পিঠার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে পিঠা উৎসবে কথা বলেন তিনি। বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজন করা হয় 3 দিনের পিঠা উৎসব। উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে। এদিকে পিঠার সমারোহ ছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন। কত রকমের পিঠাই বাংলাদেশে আছে। আশা করব আমাদের এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা সব রকমের পিঠাকে নিয়ে আসব ঘরে। এই নতুন প্রজন্মের মেয়েরাও আশা করি তারাও তাদের ক্রিয়েটিভ সৃজনশীল সৃষ্টি নিয়ে তারা এগিয়ে আসবে। তো সকলকে আমি অভিনন্দন জানিয়ে এটার উদ্বোধন ঘোষণা করছি। টিকটক নিষিদ্ধের শঙ্কায় নতুন চীনা অ্যাপ রেড নোটের দিকে ঝুঁকছেন মার্কিন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রাম আর টিকটকের মিশেলে তৈরি অ্যাপটির প্রতি মাসে ব্যবহারকারীর সংখ্যা প্রায় 30 কোটি। এরই মধ্যে অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে রেড নোট। টিকটক ভিডিও শেয়ারিং এই অ্যাপটির বিশ্বজুড়ে রয়েছে কোটি কোটি ব্যবহারকারী। যুক্তরাষ্ট্রে প্রায় 17 কোটি ব্যবহারকারী রয়েছে টিকটকের, যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক। তবে মার্কিনদের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে উঠে পড়ে লেগেছে দেশটির প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, চীনের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। এর কারণে ক্ষুণ্ণ হচ্ছে ব্যবহারকারীদের তথ্য উপাত্তের নিরাপত্তা। তাই মার্কিনদের বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে 19 জানুয়ারির আগে মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে অ্যাপটিকে আলাদা হতে হবে বলে জানা গেছে। এদিকে প্রশাসনের বিধিনিষেধ সত্ত্বেও এবার টিকটকের বিকল্প রেড নোট নামে অন্য একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইনস্টাগ্রাম আর টিকটকের মিশেলে তৈরি রেড নোট প্রতি মাসে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় 30 কোটি। চীন, তাইওয়ান এবং অন্যান্য ম্যান্ডারিয়ান ভাষা জনগোষ্ঠীর তরুণদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয় এই অ্যাপ, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। গেল সোমবার মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় নাম উঠেছে রেড নোটের। রেড নোট অ্যাপে এখন টিকটক রিফিউজি নামে একটি নতুন সম্প্রদায় গড়ে উঠেছে। সেখানে ব্যবহারকারীদের জন্য রেড নোটের নিয়মকানুন ও চীনা ভাষার প্রচলিত বাক্যাংশ শেখানো হচ্ছে। এর আগে তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ করা হয় এটি। বিশ্লেষকদের ধারণা, টিকটক নিষিদ্ধ হলে রেড নোট সহ অন্যান্য অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। মৌসুমী সাথী, সময় সংবাদ। 100 বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথাও বলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে কিছু ড্রোনের উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গেল বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই সফরে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হবে জানিয়ে তিনি বলেন, ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের জন্য কাজ করবে তার দেশ, যা ইউক্রেনের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভবিষ্যৎ নির্বাচন করার অধিকার নিশ্চিত করবে। 100 বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথাও বলেন স্টারমার। এদিন ড্রোন প্রদর্শনীর সময় জেলেনস্কি বলেন, যুক্তরাজ্যের সহযোগিতায় কিছু ড্রোনের উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসা ইউক্রেনীয়দের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ দেশটিকে রাশিয়ার কাছে বড় অংশ ছেড়ে দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্টারমার বলেন, যুদ্ধবন্ধের যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে। এদিকে ইউক্রেনের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য 40 মিলিয়ন পাউন্ড সহায়তার পাশাপাশি দেশটির কৃষি পণ্যের পরীক্ষা এবং প্রযুক্তি খাতে অতিরিক্ত সহায়তা দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। 26 এপ্রিল থেকে 11 জুলাই এই 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 3টি। অথচ এই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী। বিমানে ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকেই ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা বাতিল করছেন। ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিও। এ অবস্থায় দ্রুত কুয়েত ঢাকা রুটে বিমান ফ্লাইট রিশিডিউল করার দাবি প্রবাসীদের। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্ট।
কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে 14টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। কয়েক মাস আগে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি। এর মধ্যে 26শে এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে মাত্র 3টি ফ্লাইট বিমানের। ট্রাভেল এজেন্টরা বলছেন, মে জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে, অথচ তখন বিমানে ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির শঙ্কা তাদের। প্রবাসীরা সাধারণত ঈদকে সামনে রেখে দেশে যেতে চায়, কিন্তু শিডিউল না থাকার কারণে আমরা প্রবাসীদের চাহিদা মতো বিমান বাংলাদেশের টিকিট দিতে পারতেছি না। বাংলাদেশ বিমান মে মাস এবং জুন মাসের ফ্লাইট না থাকার কারণে এখন প্রবাসীরা অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছেন। কুয়েত এয়ারলাইন্স প্রতিদিন 2টা করে ফ্লাইট ছিল, তারাও ফ্লাইটগুলি সীমিত করে দিয়েছে। পরিবারের সাথে ঈদ করবেন সেই আশায় আগে থেকেই বিমানের টিকিট বুকিং দিয়ে রাখেন প্রবাসীরা, কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনছেন তারা। বাংলাদেশি যারা আশা করি আসি যে বাংলাদেশ বিমানে বাংলাদেশে যাব, কিন্তু নিজের দেশের বিমান না পাই এখন কুয়েত এয়ারলাইন্সে টিকিট কাটতে হলো। আমি বাংলাদেশ বিমান চাইছি, আমার কাছে 200 টাকার উপরে রেট আসছে। এই ফ্লাইট নিছি 122 টাকা দিয়া, বাংলাদেশ বিমান আমি সিট পাইলাম না। ঈদের সময়ে বিমানের কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স, বলছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। প্রতি বছরের মতো জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসেছে আন্তর্জাতিক হাইম টেক্সটাইল মেলা। নগরীর মেসেতে আন্তর্জাতিক এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 15টি টেক্সটাইল প্রতিষ্ঠান। ফ্রাঙ্কফুর্ট থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে 4 দিনব্যাপী বিশ্বের অন্যতম বড় হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক মেলা হাইম টেক্সটাইল মেলা 2025। মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলায় এবারের আসরে অংশগ্রহণ করে 65টি দেশের 3000-এরও বেশি টেক্সটাইল উৎপাদক, পরিবেশক ও বিক্রেতা। বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও জার্মানির বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় মেলায় ঢাকার 15টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পাটের তৈরি ব্যাগ, ঝুড়ি সহ উন্নতমানের পোশাক ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। উদ্বোধনী দিনে বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্টলগুলো ঘুরে দেখেন। এই মেলা বিদেশি ক্রেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রাজশাহীর পেমেন্ট ইস্যুতে বিব্রত বিসিবিও। দেশের ক্রিকেটের ভাবমূর্তির স্বার্থে ভবিষ্যৎ প্রয়োজনে আরও হার্ড লাইনে যাবে বোর্ড। আগামীতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার ক্ষেত্রেও বিষয়গুলো আমলে নেয়ার সঙ্গে আরও পেশাদার হওয়ার অঙ্গীকার পরিচালক আকরাম খানের। তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তকেও সমর্থন করছেন তিনি। চট্টগ্রামে আকরাম খানের সঙ্গে কথা বলেছেন মাহবুব রিমন, ক্যামেরায় ছিলেন আশরাফুল মামুন। সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবি পরিচালক আকরাম খান। দেশের ক্রিকেটের সমসাময়িক ইস্যু এবং জটিলতা নিয়ে কথা বলবো তার সঙ্গে। তবে সবার আগে বিপিএল নিয়ে। আকরাম ভাই, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে দর্শক ঢাকা এবং সিলেটের পরে, নিশ্চয়ই চট্টগ্রামের দর্শকরা সবসময় বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দেয়, মাঠে আসে, অন্যরকম ভালো লাগা নিশ্চয়ই কাজ করে চট্টগ্রামের ছেলে হিসেবে। না, সেটা তো স্বাভাবিক, এবং জানেন ক্রিকেট তো খুবই পপুলার, সারা বাংলাদেশে পপুলার, বাট তারপরে চিটাগাংয়ে তো এটা সবাই পছন্দ করে ক্রিকেটকে। এবং ক্রিকেটের এখানে আমাদের তামিম ইকবাল, সে এখানে খেলছে, প্লাস বাংলাদেশে যারা রিয়াদ আছে, যারা সুপারস্টার আছে, সবাই এখানে আসছে, সবাই আসে ওদের খেলা দেখতে চায়। নিঃসন্দেহে আপনাদের অনেক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সাথে সাথে কিছু কিছু বিষয় একটু কি আপনাদের সামনে অস্বস্তিকর কিনা, যদিও বিষয়টা সমাধান হয়ে গেছে অনেকটাই, রাজশাহীর বিষয়টা আপনাদের জন্য নিশ্চয়ই বোর্ডের কাছে বিষয়টা কিছুটা হলেও বিব্রতকর। কিছু ফাইন্যান্সিয়ালিও প্রবলেম আসছে, এবং সেটাও দেখেছেন গতকাল সারাদিন এটা নিয়ে আমরা কথাবার্তা বলে বোর্ড মিটিং করে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি। এবং ইনশাল্লাহ এই সমস্যাটা আগেও ছিল, এখনও কিছুটা দেখা গিয়েছে, বাট ইম্পর্টেন্ট হয়েছে যেন প্লেয়াররা আপনার 100% টাকাটা পাওয়া, এবং সেটা কিন্তু ইনশাল্লাহ পাবে। এবং এই জিনিসটা না হলে আরও ভালো হবে, মানে এই ধরনের কথা বা মানে এই জিনিসগুলো সামনে আসাটাই আসলে ঠিক না। যার যে দায়িত্ব আছে ওগুলো যদি আমরা পুরোপুরি করতে পারি তাহলে কিন্তু দেশেরই নাম হবে। তামিমের যেহেতু অবসরের সে একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনার পরিবারেরও, তার চেয়ে বড় কথা জাতীয় দলের সাবেক ক্যাপ্টেনও ছিল, নিশ্চয়ই তার এই সিদ্ধান্তটাকে সম্মান করছেন আপনারা?
হ্যাঁ, কারণ এটা তো অ্যাবসলিউটলি ওর ব্যাপার, কারণ ওর শারীরিক কী অবস্থা এবং সেই বলতে পারবে ও কতদিন কন্টিনিউ করতে পারবে না। সো এটা ও যেটাই চিন্তা করেছে অনেক ভালো। এবং আমাদের পরিবার থেকে একটা জিনিস সব সময় আমরা একটা জিনিস করি যে ডিসিশন নেক না কেন আমরা সবাই সাপোর্ট করি। তো আমরা সবাই ওকে সাপোর্ট করেছি এবং দোয়া করছি এর পরের ক্যারিয়ারও যে দিক দিয়ে যাক না কেন আমাদের সাপোর্ট থাকবে এবং আমাদের দোয়া থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আকরাম খানের সঙ্গে, তিনি নানা ইস্যুতে কথা বলেছেন এবং বলছিলেন যে আগামীতে বিপিএল এ দল দেওয়ার ব্যাপারে সমস্ত অস্বস্তিকর বিষয় থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই সজাগ হবে বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে টিকে থাকার লড়াইয়ে নামবে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে দুই দলের অবস্থাই যাচ্ছে তাই। মাঠের বাইরের মতো মাঠের পারফরমেন্সেও জন্ম দিচ্ছে একের পর এক সমালোচনা। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তাই ভাগ্য বদলের লক্ষ্য দুই দলের। ম্যাচ শুরু দুপুর 2টায়। পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। টুর্নামেন্টের নাম বিপিএল বলেই হয়তো এমন হাস্যকর যুক্তি শোনার সুযোগ জোটে। পৃথিবীর আর অন্য কোনো লিগে টাকা ছাড়া খেলতে হয় কিনা সেটাও খোঁজ নেয়ার দাবি রাখে। বিসিবির নতুন সভাপতির কল্যাণে এমনই অপেশাদার ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়ার সুযোগ পেয়েছে বিপিএলে। নাম লেখানোর পর থেকেই ছিল বিতর্ক, ক্রিকেটারদের পারিশ্রমিক ঝুলিয়ে বিপিএলে কলঙ্ক ফেলার 16 কলা পূর্ণ দুর্বার রাজশাহীর। ফ্র্যাঞ্চাইজি মালিক কেবল পেমেন্ট ইস্যুতে নয়, বিতর্কের জন্ম দিচ্ছেন অখ্যাত ক্রিকেটারদের দলে ভিড়িয়ে। 5 বছরে কোনো স্বীকৃত টি-20 না খেলা ম্যাগুয়েল কামিন্স তাদের নতুন রিক্রুট। কেন এসব উদ্ভট সাইনিং, সেসবেরও ব্যাখ্যা নেই। আপনি যে প্লেয়ারটি কথা বললেন যে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে এসেছি, হ্যাঁ আমরা একটু ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার নিয়ে এসেছি, কিন্তু তাকে আমরা মাঠে নামাতে পারছি না বিকজ তার একটা এনওসির একটা ইস্যু ছিল, তিনি তখন এনওসিটা পাননি। তো গতকালকে আমরা এনওসি পেয়েছি এবং আই বিলিভ যে আমরা ইনশাল্লাহ আজকে রেজিস্ট্রেশন করে ইনশাল্লাহ আমরা কালকে তাকে মাঠে দেখব। রাজশাহীর মতো অনেকটা একই অবস্থা সিলেট স্ট্রাইকার্সের। আরিফুল হকের দল 6 ম্যাচের 4টাতেই হেরেছে। প্লে অফের সমীকরণে টিকে থাকতে তাই জয়ের ধারায় ফিরতে হবে সিলেটিদের। তবে দলের যে পারফরমেন্স তাতে ভালো ক্রিকেটের প্রত্যাশা করাটাই কঠিন। পল স্টার্লিং, জর্জ মানজেরা পারফর্ম করতে ব্যর্থ। ভালো করছেন না লোকাল বোলাররাও। সিলেটের দর্শকরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, মাঠে আসছে, খেলা দেখছে। তো আমরা চেষ্টা করেছি ওনাদেরকে ভালো কিছু দেওয়ার, তো কখনো দিতে পেরেছি, কখনো পারিনি। তো এখন চিটাগাংয়ে নতুন করে আবার শুরু, এখানে 3টা ম্যাচ খেলবো। আশা করবো আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যাওয়া। চোটের কারণে ছিটকে গেছেন রাকিম কর্নওয়াল। তবে রাজশাহীর বিপক্ষে দেখা যেতে পারে ইংলিশ অলরাউন্ডার রিচ টপলেকে। তাতে দলের ভারসাম্য তো বাড়বেই, টুর্নামেন্টে দলটার ভবিষ্যৎও নির্ধারিত হবে। তবে সিলেটের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের বোলিং লাইন আপ। রুয়েল, আরিফুল, তানজিম সাকিবরা প্রায় প্রতি ম্যাচেই থাকছেন রান খরচে। টপলেকে অন্তর্ভুক্ত করার পর এই দুর্দশা কাটবে কিনা সেটাও বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। গুঞ্জন সত্য করেই বাংলাদেশ জাতীয় দলের ফুটবল কোচ হিসেবে থাকছেন হ্যাভিয়ার কাবরেরো। এই স্প্যানিয়ার্ডের সঙ্গে এপ্রিল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাফুফে। আর নারী দলের কোচ হিসেবে পিটার বাটলারের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি বাড়িয়েছে ফেডারেশন। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সাবিনাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই ব্রিটিশ। এদিকে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে মুখিয়ে আছেন হামজা দেওয়ান চৌধুরী। সৌজন্য সাক্ষাৎ শেষে বাফুফে সভাপতিকে এমন তথ্য জানান হামজা। বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে হাভিয়ার কাবরেরাই থাকছেন নাকি আনা হবে নতুন কাউকে? কথা ছিল সভা করে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবে ন্যাশনাল টিমস কমিটি। তবে তাবিদ আউয়াল দেশের বাইরে থাকায় হয়নি তা। অনলাইনে আনুষ্ঠানিকতা সেরেছেন বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান। কাবরেরার চুক্তি নবায়ন নিয়ে গুঞ্জন ছিল আগে থেকে, এবার আনুষ্ঠানিক ঘোষণা দিল ফেডারেশন। পুরুষ দলের কোচ হিসেবে থাকছেন এই স্প্যানিয়ার্ড। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে তার সঙ্গে 3.5 মাসের চুক্তি নবায়ন করেছে বাফুফে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও কিন্তু তিনি চেয়ারম্যান আমাদের তাবিদ আউয়াল। ওনার সঙ্গে আমাদের কাবরেরার সঙ্গে যে যোগাযোগ হয়েছে এবং ওনাদের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা কাবরেরার সঙ্গে যে কন্ট্যাক্ট করেছি সেই কন্ট্যাক্টটা 31/4/2026। অতএব 2026 সালের এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত
তার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। নারী দলের কোচের চেয়ারেও আসছে না পরিবর্তন। আগামী 1 বছরের জন্য সাফজয়ী পিটার বাটলারের অধীনেই থাকবেন সাবিনা মারিয়ারা। তাবিদ আউয়ালের নেতৃত্বে যে কমিটি, এই কমিটির সিদ্ধান্ত এবং এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিটার বাটলারের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে। সেই কন্ট্যাক্ট 31/12/2026 পর্যন্ত বলবৎ থাকবে। অলরেডি সে কিন্তু আমাদের যে সহকারী কোচদ্বয় আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে উনি তার প্র্যাকটিস শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে। তবে কাবরেরা বাটলারের বেতন বাড়ানো নিয়ে কিছুই খোলাসা করেনি বাফুফে, যদিও দুই কোচের বেতন বৃদ্ধির সম্ভাবনাই বেশি। এদিকে লাল সবুজ জার্সি গায়ে খেলতে মুখিয়ে আছেন হামজা দেওয়ান চৌধুরী। লন্ডনে অবস্থানরত বাফুফে সভাপতির কাছে নাকি এমনটাই জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা। হামজা বাংলাদেশের ফুটবলের খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশের জার্সি পরার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট মহোদয় তাবিদ আউয়াল সাহেব সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তারা সকলেই আনন্দিত হয়েছে এবং বাংলাদেশে খেলার জন্য তারা একত্রতা ঘোষণা করেছে। আগামী মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিষেকের বড়সড় সম্ভাবনা রয়েছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবাই মিলে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতায় যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপির। মৌলিক বিষয় ধারণে জোর জামায়াতের। সংবিধানের মূলনীতি পরিবর্তন, 2 কক্ষ বিশিষ্ট সংসদ ও প্রার্থীর বয়সসীমা কমাতে জাতীয় ঐক্যের তাগিদ। ক্ষমতায় ভারসাম্যের প্রস্তাবনা ইতিবাচক, বলছেন বিশেষজ্ঞরা। টার্নওভার করের সীমা কমানোয় ব্যবসায়ীদের ঘাড়ে উচ্চ ভ্যাটের বোঝা। ঘানি টানতে হবে ভোক্তাকেই। চাপে থাকা অর্থনীতিতে উল্টো পথে হাঁটায় সরকারের সমালোচনা বিশেষজ্ঞের। ঘন কুয়াশার মধ্যে ফগলাইট ছাড়াই বেপরোয়া স্পিডবোট ট্রলার। মুন্সিগঞ্জে 7 দিনে 20 দুর্ঘটনায় আতঙ্ক। নারায়ণগঞ্জে নদী পারাপারে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।